আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, এখনো ভালো আছি। থ্যাংক ইউ। আজকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ শাহানা সুলতানা। আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শিক্ষণফল ৭ বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। তাহলে একটা হলো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী আর একটা হলো বোর পরমাণু মডেল। দুইটা জিনিস আছে এখানে। আমরা একটু দেখি যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বিষয়টা কি, তারপরে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল নিয়ে আমি প্রথমে একটা আলোচনা করছি এক ক্লাসে, প্রথম দিকের। তো এখানে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীটার দিকে একটু তাকাও। বিশেষ অবস্থায় হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে পরিমিত সংখ্যক রেখা পাওয়া যায়। এটা একটা অবজারভেশন ছিল বিজ্ঞানীদের। এই রেখাগুলোর মধ্যস্থিত ব্যবধান ক্রমান্বয়ে ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্যের দিকে হ্রাস পায়। যেখানে শোষণ সেখানে নির্গমন। কোনো পরমাণু যেখানে শোষণ বর্ণালী রেখা দেয় সেখানে নির্গমন বর্ণালী রেখা তৈরি করে। আর হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকলেও এই বর্ণালীতে একাধিক রেখা, একাধিক সিরিজ পাওয়া যায়, একাধিক রেখার একাধিক সিরিজ পাওয়া যায়। তো এগুলি হলো অবজারভেশন বিজ্ঞানীদের। সো আমরা এই অবজারভেশন গুলো এখন ব্যাখ্যা করব। তো আমরা ছবিগুলোতে দেখে নিই। এখানে যে কয়েকটা সিরিজ দেখা যাচ্ছে, এটা লাইম্যান সিরিজ বলে, এটা বামার সিরিজ বলে কালোটা, এটা হলো প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, হামফ্রে সিরিজ। তাহলে কয়েকটা সিরিজ আমাদের এখানে আছে। অবজারভেশন গুলো এইভাবে যে প্রত্যেকটা রেখার একটা শুরু আছে, সিরিজের শুরু আছে, শেষ আছে। হ্যাঁ, বামার সিরিজের শুরু এবং শেষ আছে, আবার প্যাশন সিরিজের শুরু এবং শেষ আছে। এইভাবে প্রত্যেকটা সিরিজের শুরুতে এবং শেষে একটা রেখা, কিছু রেখার সমষ্টি। তা আমরা এই বিষয়টা এখন বুঝবো যে এই রেখাগুলো কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়। তো এটা ব্যাখ্যা করার জন্য 1884 সালে বিজ্ঞানী বামার যখন তার সিরিজ আবিষ্কার করেছিল, এটা বামার সিরিজের যে বর্ণালী দেখতে পাচ্ছি আমরা, একটা হলো বিভিন্ন কালার এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন কালার, যেমন এটাতে লাল কালারের, তারপরে সবুজ, তারপরে ভায়োলেট, হ্যাঁ, ব্লু ভায়োলেট ভায়োলেট, চারটা কালার আমরা দেখতে পাই বামার সিরিজে। হ্যাঁ, এইভাবে রেখা দেখা যায়। তা যেখানে শোষণ সেখানে নির্গমন আমি আগেই বলেছি। এই রেখাগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তা এই স্পেকট্রাম গুলো আমাদের কিভাবে আমরা এই ছবিগুলো নেই, এটা ওই ফিল্মের মধ্যে, ফিল্ম নিয়ে ফিল্মের ছবিগুলো নেওয়া হয়। তা আমরা এই এটা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী বামার একটা এম্পিরিক্যাল সূত্র দিয়েছিলেন। সেই সূত্রটা আমরা একটু দেখি। যে বামার যে সূত্রটা, সেই সূত্রটা হলো একটা ধ্রুবক ছিল, ধ্রুবকের মান ছিল হলো 3645.6 অ্যাংস্ট্রম, এবং এটাকে সাথে n স্কয়ার বাই n স্কয়ার মাইনাস 4 গুণ করলে এই সিরিজের রেখাগুলো পাওয়া যায়। এই যে দেখো এখানে 4101 আংস্ট্রমে, তারপরে 4340 অ্যাংস্ট্রমে, 4460 অ্যাংস্ট্রমে, 6562 অ্যাংস্ট্রমে তরঙ্গ দৈর্ঘ্যে রেখাগুলো বিজ্ঞানী বামার 1884 খ্রিস্টাব্দে তার একটা সূত্র দিয়ে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। পরবর্তীতে
বিজ্ঞানী রিডবার্গ একটা সূত্র দিয়েছেন, পরবর্তীতে আরো রেখা তৈরি হয়েছে। এর জন্য 1890 সালে রিডবার্গ একটা সূত্র দিলেন যে কম্পন সংখ্যা যেটা 1/λ, তরঙ্গ দৈর্ঘ্যের উল্টো, এই কম্পন সংখ্যা দিয়ে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলে কম্পন সংখ্যাগুলো পাওয়া যায় আর এর মান বসিয়ে। আর এর মানটা তিনি বের করেছিলেন। এই আর এর মানটা তোমরা একটু রিডবার্গ ধ্রুবকের মানটা মুখস্থ রাখবে, 1.097 10 to the power 7 পার মিটার, অথবা 1.097 10 to the power 5 পার সেন্টিমিটার। এবং এখানে এন এর মান এম এর চাইতে বড়, এবং এবং তিনি এই তার সূত্রের মধ্যে এগুলি বসাই দিলে বিভিন্ন রেখা পাওয়া যায়। লাইম্যান সিরিজ, এম এর মান যদি 1 হয়, এন এর মান যদি 2 3 4 হয়, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন বা বোর সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, হামফ্রে সিরিজ, এই 6টা সিরিজ আমাদের হাতে হাইড্রোজেন পরমাণুর জন্য আছে। তো এই 6টা সিরিজ ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে বিজ্ঞানী বোর যে তত্ত্ব দিয়েছেন, সেই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করা হলো। এখানে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালীগুলো দেখতে পাচ্ছি এবং সূত্রগুলো আমি একটু আগে দেখালাম, সেই সূত্রগুলি। তা বোর পরমাণু মডেল তোমাদের জানা আছে, তোমাদের আমি পড়াইছি প্রথম ক্লাসে, যে বোর পরমাণু মডেল হলো 4টা স্বীকার্য আছে। আমি বলি 4টা, তোমাদের বইয়ে 3টা লেখা আছে, 2 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত। আমি 1 নম্বর একটা স্বীকার্য লাগিয়ে দিয়েছি, কারণ যে এইটাও স্বীকার করা হয়েছিল। তা প্রথম স্বীকার্য তোমরা জানো যে পরমাণুতে পজিটিভ চার্জের নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো আবর্তিত হয়। দ্বিতীয় স্বীকার্য হলো সেই সকল কক্ষপথে ইলেকট্রন আবর্তিত হবে যেখানে তার কৌণিক ভরবেগ h/2 এর অখণ্ড গুণিতক, এবং এখানে এন এর মান হলো অখণ্ড গুণিতক বলতে এন দ্বারা গুণ করা হয়েছে। এখানে mvr = nh/2 এইসব সমীকরণ তোমরা এই 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 অধ্যায়ের প্রথম ক্লাসে পড়ছো। এখানে এইচ এর মানটা মুখস্থ রাখবে। এইচ সমান হলো এই প্ল্যাঙ্কের ধ্রুবক 6.62 10 to the power -34 জুল সেকেন্ড। অনেকে কিন্তু জুল পার সেকেন্ড ভুল করে, জুল সেকেন্ড হবে, জুলের সাথে সেকেন্ড গুণন। অথবা 10 to the power, এটা একই মান, খালি 10 to the power -27 এটা আর্ক সেকেন্ড। একই মান 10 to the power, এটা হলো 4.15 10 to the power -15। এটা মনে রাখা সহজ, কারণ পয়েন্টের পরে যেটা আছে সেটাই পাওয়ার। ইলেকট্রন ভোল্ট সেকেন্ড, ইলেকট্রন ভোল্টেও শক্তি মাপা হয়, এটা তোমরা জানো এবং অলরেডি আমরা অনেকবার ব্যবহার করছি। তা যে কোনো অনুমোদিত কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন সমূহ ক্লাসিক্যাল মেকানিক্সের সকল নিয়ম মেনে চলে, কিন্তু অনুমোদিত কক্ষপথ পরিবর্তন এটা ক্লাসিক্যাল মেকানিক্সের নিয়ম মানে না। কিন্তু এই জায়গায় যখন কক্ষপথে থাকে সকল মেকানিক্সের নিয়ম মেনে চলে। ক্লাসিক্যাল মেকানিক্স মানে নিউটনের বলবিদ্যা, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক বলবিদ্যা, সেগুলি সব মেনে চলে। আর 3 নম্বর স্বীকার্য হলো অনুমোদিত কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, কোনো প্রকার শক্তি শোষণ বা নিঃসরণ করে না। তাহলে এই অনুমোদিত কক্ষপথগুলোকে এই জন্য আমরা শক্তি স্তর বলি। তাহলে কক্ষপথগুলোকে শক্তি স্তর কেন বলে? কারণ যেখানে যখন সে অবস্থান করে তখন তার একটা শক্তি থাকে, এই জন্য ইলেকট্রন একটা শক্তি ধারণ করে থাকে, এই জন্য এদের শক্তি স্তর বলে। অনেক সময় প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করে যে কক্ষপথগুলোকে শক্তি স্তর বলে কেন? তো এই স্বীকার্য 3 তার কারণ। আর স্বীকার্য 4 যেটা আছে, এটা ইম্পর্টেন্ট একটা স্বীকার্য এই 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 বিষয় আজকে যা পড়াবো তার জন্য, যে কোয়ান্টা বা ফোটনের শোষণ ও নিঃসরণ। পরমাণুতে ইলেকট্রন একটি পূর্ণ কোয়ান্টা শোষণ করে উচ্চতর স্তরে যেতে পারে, আবার একটি পূর্ণ কোয়ান্টা ত্যাগ করে নিম্নতর স্তরে প্রত্যাগমন করতে পারে। তো এই বিষয়টা আমাদের এই বর্ণালীর সাথে সম্পর্কযুক্ত, কোয়ান্টার সাথে, কোয়ান্টা শোষণ বা নিঃসরণ করে। তার সেই জন্য একটা সূত্র তিনি দিয়েছেন, যে সূত্রটা হলো যে এই n1 স্তর থেকে যদি n2 স্তরে যায়, তাহলে তাদের সেই স্তরদ্বয় শক্তির পার্থক্য হবে এইচ নিউ এর সমান। এইচ নিউ হলো কোয়ান্টার শক্তি। এইচ নিউকে আবার এইচসি ল্যামডা বা এইচসি নিউ বার হিসেবেও আমরা দেখাইতে পারি। এই সমীকরণটা লিখে ফেলো খাতায়, কারণ এটা আমাদের এখন লাগবে। লিখছো সবাই? যেভাবে আছে এইভাবে লেখো। ডেল্টা এন, n1 থেকে n2, হ্যাঁ,
ডেল্টা ই n1 থেকে n2 তে যাওয়ার জন্য এখানে ই n2 মাইনাস ই n1 ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি নিউ বার। লিখছো সবাই? দেখি খাতা জি দেখি, স্যার। দেখি দুই একজনের খাতা দেখি। ক্যামেরার সামনে খাতা তুলে ধরো, ক্যামেরা চালু করো, সমীকরণটা লেখা দেখবো আমি। সুস্মিতা মৌ, দেখি তোমার লেখাটা। 1036 জোল। সুস্মিতা মৌ, তোমার লেখাটা দেখাও। তা আমরা এখন হিসাব শুরু করব যে এখান থেকে আমরা কি কি হিসাব করতে পারি। তাহলে এখান থেকে আমরা এখানে একটা জিনিস মনে রাখবে, আমরা সিজিএস পদ্ধতি আর এমকেএস পদ্ধতিতে হিসাব করার সময় একটু সবাই কেয়ারফুল। সিজিএস পদ্ধতিতে যেখানে ই স্কয়ার মানে ইলেকট্রনের চার্জের বর্গ থাকবে, সেখানে এমকেএস পদ্ধতিতে ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট করতে হবে। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবে। সিজিএস পদ্ধতি না এমকেএস পদ্ধতিতে তুমি হিসাব করতেছো, যখন কোনো হিসাব করবে সিজিএস পদ্ধতিতে যেটা ই স্কয়ার ইলেকট্রনের চার্জের বর্গ, এমকেএস পদ্ধতিতে সেই জায়গাটায় হবে ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট। এপসাইলন নট হলো বৈদ্যুতিক শূন্য প্রবেশ্যতা, এটা মান একটা আছে। এই মানটা আমরা এই বৈদ্যুতিক শূন্য প্রবেশ্যতা এবং চৌম্বক শূন্য প্রবেশ্যতা সাথে যদি আমরা আলোর বেগের বর্গ গুণ করি তাহলে 1 হয়। এটা তোমরা হায়ার ক্লাসে পাবে বা ফিজিক্সও আছে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে যে যেখানে ই স্কয়ার সেখানেই হলো সিজিএস পদ্ধতিতে ই স্কয়ার হলে এমকেএস পদ্ধতি ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট। এটা অনেকেই বুঝতে পারে না যে হঠাৎ করে 4 পাই এপসাইলন নট কোথা থেকে আসলো। তা ক্লাসিক্যাল বলবিদ্যা অনুযায়ী কৌণিক ভরবেগ হলো এমভিআর, আর আর কেন্দ্রমুখী বল হলো এমভি স্কয়ার বাই আর। এগুলি তোমরা কৌণিক বেগের ক্ষেত্রে জানো। আর বোরের তত্ত্ব অনুসারে এই কৌণিক ভরবেগ হলো এনএইচ বাই টুয়াইস পাই। তাহলে এমভিআর সমান এনএইচ বাই টুয়াইস পাই। তো এখান থেকে আমরা এই দুইটা সমীকরণ, আমরা উক্ত নির্দিষ্ট বৃত্তাকার ইলেকট্রনটা আবর্তন করছে, স্থির থাকে বৃত্তাকার কক্ষপথে, সে কক্ষপথ পরিবর্তন করে না। তাহলে এখানে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল এই দুটো পরস্পর সমান হবে। এই দুটো পরস্পর সমান হতে গেলে কেন্দ্রমুখী বলটা নিউক্লিয়াসে আকর্ষণের সমান হবে, এবং সেই হিসাবে আমরা এই সিজিএস পদ্ধতিতে এই সমীকরণটা পাবো। এই যে এই অংশটা হলো সিজিএস পদ্ধতিতে, আর এমকেএস পদ্ধতিতে যদি যাই তাহলে ই স্কয়ারের জায়গায় 4 পাই এপসাইলন নট লিখবো, বাকি সব জিনিস ঠিক থাকবে। এটা একটু ভালো করে সবাই খেয়াল রাখবে, সিজিএস পদ্ধতি না এমকেএস পদ্ধতি। আমি দুই পদ্ধতিতেই করে রাখছি পাশাপাশি, তোমরা আবার কনফিউশনে ভুগো না। আমি দুইটা পদ্ধতি করছি, এটা হলো বাম দিকেরটা হলো সিজিএস আর এই ডান দিকেরটা হলো এমকেএস। অনেক বই সিজিএস পদ্ধতিতে হিসাব করছে, অনেক বই এমকেএস পদ্ধতিতে হিসাব করছে বা এসআই পদ্ধতিতে হিসাব করেছে। আমি এই জন্য দুইটাই পাশাপাশি রাখছি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে আমরা একটা ব্যাসার্ধের একটা রাশিমালা পাবো। যে ব্যাসার্ধের যে রাশিমালাটা, এই রাশিমালাটাই তোমাদের ব্যাসার্ধের রাশিমালা, এবং এটা তোমরা মনে রাখবে। এখানে ই এম আর এইচ একটা ধ্রুব রাশি, তাই এখানে এইচ আছে, এম আছে, ই স্কয়ার আছে, আর এন স্কয়ার বাই জেড আছে। তাহলে এই ব্যাসার্ধটা নির্ভর করছে এন এর উপরে আর জেড এর উপরে, আর বাকি সব তো ধ্রুব। তো এই ধ্রুবগুলো যদি বসাই দিই তাহলে আমি পাবো একটা এ নট, একটা ধ্রুবক পাবো। এই নটের মান হলো, এই যে এটা মুখস্থ রাখবে, আমি আগের ক্লাসে বলছিলাম যে ব্যাসার্ধ এই নটের মান হলো 53 পিকোমিটার। মুখস্থ রাখা সবচেয়ে সোজা, 53 পিকোমিটার। হাইড্রোজেন পরমাণুতে প্রথম কক্ষপথে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ হলো 53 পিকোমিটার। এটা একটু মুখস্থ রাখবে সবাই, কারণ আমরা এই মানটা পরবর্তীতে ব্যবহার করব। তাহলে ব্যাসার্ধ রাশিমালা বোরের তত্ত্ব থেকে পেলাম। আর এখানে বোর ব্যাসার্ধ কাকে বলে? হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের জন্য প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলে।
এগুলি আমরা ফিজিক্সও পড়বো আবার আবার এখানেও পড়তেছি। আর এখানে এসে একজন আমাকে একটা প্রশ্ন করছিল কয়দিন আগে, কয়দিন আগে মানে তোমরা যখন এসএসসি পাস করো নাই তখন, মানে রেজাল্ট হয়নি তখন, অ্যাডভান্স স্টুডেন্ট, যে স্যার ইলেকট্রনের কক্ষপথ বাড়লে তো তার বেগও বাড়ে। আসলে বেগ বাড়ে না, কক্ষপথ বাড়লে বেগ কমে। দেখো এখানে সম্পর্কটা দেখো। আমি তখন প্রশ্নটার জবাব দিতে পারছিলাম না, কারণ যে তখন আমি এটা নিয়ে চিন্তা করছিলাম না। তা বেগ হলো ওই যে দেখো এই এন, এন হলো ব্যস্তানুপাতিক। তাহলে কক্ষপথ বাড়লে বেগ কমে। এখানে এই অনুযায়ী প্রথম যে সমীকরণটা আছে এই অনুযায়ী মনে হচ্ছে যে বেগ বাড়বে, কিন্তু আর তো এই পাশে নিচে চলে আসলো। আর চলে আসলে পরে কক্ষপথ বাড়লে বেগ কমে, এটা মনে রাখবে। আর ইলেকট্রনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত জানো? 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড, তার মানে 2180 কিলোমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 2180 কিলোমিটার বেগ প্রথম কক্ষপথে ইলেকট্রনের। এই হাইড্রোজেন পরমাণুতে প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 2180 কিলোমিটার, বিশাল বেগ। এবং আলোর বেগের 137 ভাগের 1 ভাগ। তো এইভাবে আমরা ভরবেগও বের করতে পারবো। হ্যাঁ, এবং সবসময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস, যে এই যে প্রথম কক্ষপথের যে বেগ তার সাথে তুলনা করে আমরা বাকি সব কক্ষপথের বেগ বের করতে পারতেছি। হ্যাঁ, এখানে যে তার মানে বেগটা হলো কোয়ান্টাইজড। হ্যাঁ, এন এর সাথে সম্পর্কযুক্ত। প্রথম কক্ষপথে যে কোনো একটা কোয়ান্টাইজড বলতে বোঝায় যে কোনো একটা রাশি যদি আমরা পেয়ে যাই, সেই রাশির সাথে জাস্ট একটা কিছু সংখ্যা গুণ বা ভাগ করে আমরা পরবর্তী রাশি ওই 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 ধরনের রাশিগুলো পাবো। এটাকে বলা হয় কোয়ান্টায়িত করা। তো এখানে দেখা যাচ্ছে যে বেগটা কোয়ান্টায়িত। সিমিলারলি ভরবেগটাও কোয়ান্টায়িত। আমরা যে ভরবেগ পাই তা এন এর সাথে সম্পর্কযুক্ত, এন এর ব্যস্তানুপাতিক। আর প্রথম প্রথম কক্ষপথের যে ভরবেগ তার সাথে এন এর ব্যস্তানুপাতিক। তার মানে বেগ এবং ভরবেগ কোয়ান্টায়িত, তাই কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করতেছে। এটা প্রমাণিত হলো। তো আমরা এই পরমাণুতে ইলেকট্রনের স্থিতিশক্তি হিসাব করতে পারি। আমরা যদি অসীম থেকে ডিআর দূরত্বে ইলেকট্রনকে নিয়ে আসি, তাহলে তার জন্য যে সমীকরণ সেটা তোমরা ফিজিক্সে পড়ছো, যে ডিইউ হলে এফ বল সমান ডি মাইনাস ডিইউ বাই ডিআর। এগুলি মান যদি বসাই দিলে আমরা এগুলি হিসাব নিকাশ, খুব সহজ হিসাব নিকাশ। আমি আগের মতো আবার সিজিএস এবং এমকেএস এসআই পদ্ধতি দুইটা ফলো করছি। বাম দিকেরটা সিজিএস পদ্ধতিতে, ডান দিকেরটা এসআই পদ্ধতিতে। এবং এখানে লক্ষণীয় যে প্রত্যেকটা ই স্কোয়ারের জন্য আমি 4πε0 বসাইছি। এখানে e⁴ আছে, এই জন্য ই স্কোয়ার ডিভাইড বাই 4πε0 এর বর্গ করে দিছি। তো এইভাবে আমরা পরমাণুতে এই স্থিতিশক্তিটা কোয়ান্টায়িত পাইলাম, এবং সেটার মান হলো মাইনাস 4πε² ইত্যাদি ইত্যাদি। তো এই মানগুলো আমরা যদি পরমাণুতে ইলেকট্রনিক গতিশক্তি নির্ণয় করতে যাই, গতিশক্তির জন্য আমরা পাই ই কে সমান ½ mv²। তো এখানে মান বসাই দিলে আবার গতিশক্তি সমীকরণ পাচ্ছি। এবং এখানে একটা মজার বিষয় যে স্থিতিশক্তিটা গতিশক্তির দ্বিগুণের মাইনাস, গতিশক্তির দ্বিগুণ এবং তার ঋণাত্মক হয়। তা আমরা এই দুটো যোগ করে আমরা মোট শক্তির হিসাব করতে পারি। মোট শক্তি তোমরা জানো যে মোট শক্তি হলো এই স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি। আমরা বিকল্পটার দিকে তাকাই, এত সমীকরণ দরকার নেই। হ্যাঁ, যেহেতু আমি আগে স্থিতিশক্তি গতিশক্তি দুইটাই বের করছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মোট শক্তিটা হলো মাইনাস গতিশক্তি সমান। হ্যাঁ, তাহলে মোট শক্তি হলো ইলেকট্রনের মোট, পরমাণুতে ইলেকট্রনের মোট শক্তি উহার গতিশক্তি ঋণাত্মক হয়। তাহলে আমরা গতিশক্তি সমীকরণ তো আগেই পাইছি, সেটা এখানে বসাই দিলে, ঋণাত্মক মান বসাই দিলে আমরা ইলেকট্রনের মোট শক্তি হিসাব করলাম। তাহলে ইহা এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি রাশিমালা। ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে পরমাণুতে ইলেকট্রনের শক্তি তার মুক্ত অবস্থার তুলনায় কম হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবে। এটা অনেকেই প্রশ্ন করে, স্যার এখানে মাইনাস চিহ্ন কেন, মাইনাসের অর্থ কি? তাহলে তার যে মুক্ত অবস্থার তুলনায় ইলেকট্রনের শক্তিটা কম হবে, পরমাণুতে কমে যায়। অর্থাৎ পরমাণু হতে ইলেকট্রনকে মুক্ত করতে হলে বহিঃশক্তির প্রয়োজন হবে, তার শক্তি প্রয়োগ করতে হবে। এর মানে হলো যে পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে গেলে আমার শক্তি দিতে হবে, এই জন্য মাইনাস চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে। এবং এখানে মানগুলো যদি বসাই দিই, আমি এর আগে তোমাদের বলছিলাম যে তোমরা এই মানটা মুখস্থ রাখবে।
2.18 10 to the power minus 18 জুল, 13.6 ইলেকট্রন ভোল্ট। আর এটা জুল পার মোলে অনেক বইয়ে দেয়া আছে, সেখানে হলো 13 জুল পার মোল। হ্যাঁ, এটা একটু সবাই মুখস্থ রাখবে। হ্যাঁ, এখানে একটা মজার মনে রাখার সহজ বুদ্ধি হলো 2 পয়েন্টের পরে 18 এবং সেটাই 10 টু দি পাওয়ার মাইনাস 18 এত জুল। হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের শক্তি পারমাণবিক সংখ্যার বর্গের ব্যস্ত সমানুপাতিক। ইলেকট্রনের শক্তি উহার কক্ষপথের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তার মানে ইলেকট্রনের শক্তি এই সম্পর্ক দিয়ে আমরা যে কোনো পরমাণু ইলেকট্রনের শক্তি বের করতে পারবো। তো এইটা হলো আমাদের ইলেকট্রনের শক্তির হিসাব, এবং আমরা কক্ষপথে বেগ পাইলাম, ভরবেগ পাইলাম, স্থিতি শক্তি পাইলাম, গতিশক্তি পাইলাম, মোট শক্তি পাইলাম। হ্যাঁ, তাহলে এইখানে এখন বর্ণালীর ব্যাখ্যা আসবে, যে বর্ণালীর ব্যাখ্যা এটা একটু আমাদের লাগবে, কারণ যে এটাই আমাদের আজকে পড়ার টার্গেট। বোরের তত্ত্ব অনুসারে পরমাণুতে ইলেকট্রন তড়িৎচুম্বকীয় বিকিরণের কোয়ান্টা শোষণ করে উচ্চতর স্তরে গমন করে, আবার কোয়ান্টা ত্যাগ করে নিম্নতর স্তরে প্রত্যাগমন করে। এটা হলো বোরের স্বীকার্য, 4 নম্বর স্বীকার্য। এখানে কোয়ান্টা শোষণে ইলেকট্রনের মোট শক্তির পরিবর্তন ঘটে। ইলেকট্রনে কিন্তু পৃথকভাবে স্থিতিশক্তি বা গতিশক্তির আলাদা করে পরিবর্তন ঘটে না। তার মানে মোট শক্তি পরিবর্তন ঘটবে। তো মোট শক্তির মধ্যে স্থিতিশক্তি, গতিশক্তি সবই আছে। তাহলে মোট শক্তিতে যদি অন্য কোনো শক্তিও জড়িত থাকে, তবে সেগুলো সহ শক্তির গণনা করে কোয়ান্টার শোষণ নির্গমন ঘটবে। অনেক সময় পরমাণুতে ইলেকট্রনের স্থিতিশক্তি, গতিশক্তি ছাড়াও অন্য কোনো শক্তি থাকতে পারে, যেমন অরবিটাল শক্তি থাকে, তখন সেইটাও কিন্তু যোগ করে আমাদের কোয়ান্টার শোষণ নির্গমন করতে হবে। তো এখানে বোরের তত্ত্বে কিন্তু অরবিটাল শক্তির ধারণা নাই, এটা তোমাদের মাথায় রাখতে হবে, যে এখানে একটা শক্তি আমরা বিবেচনা এখনো আনিনি। আমাদের বোরের তত্ত্বে স্থিতিশক্তি, গতিশক্তি আছে, কিন্তু অরবিটালের শক্তির কোনো হিসাব নিকাশ এখানে নাই। এটা একটু ভালো করে খেয়াল রাখবে সবসময়। তার মানে এই যে কোনো পরমাণুতে n1 তম স্তরে ইলেকট্রনের মোট শক্তি, এটা তো হিসাব আমি আগে দেখিয়েছি। এখন জাস্ট সমীকরণ পাইলাম, সমীকরণ দিয়ে বসাই দিলে আমরা একটা এই সমীকরণটা পাচ্ছি, যে জাস্ট কি হলো, E1 এর যে শক্তিটা তার সাথে জেড স্কয়ার গুণ করে আমরা 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার পাচ্ছি। এই সমীকরণটাই হলো আমাদের বর্ণালীর জন্য হিসাব নিকাশের সমীকরণ। তাহলে যোগকৃত কোয়ান্টা শক্তি আমরা যেহেতু এইচ নিউ দিয়ে আমরা প্রকাশ করছি, তাহলে এইচ নিউ সমান হলো এত। তাহলে এইচ নিউ এর সাথে এইচ নিউ বার, একটু আগে তোমাদের বলছিলাম যে সমীকরণটা লিখতে, সেই সমীকরণের মধ্যে এইচ নিউ সমান এইচ সি নিউ বার আছে, নিউ বার বের করতে পারছি। হ্যাঁ, এবং এখানে যে আর এর মান, যেটা আমরা আর এর জন্য যে সমীকরণটা পাইলাম, সেটা হলো E1 জেড স্কয়ার ডিভাইড বাই এইচ সি। তো এই মানগুলো যদি আমি E1 এর মান তো আগে বলছি যে 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18, আর হাইড্রোজেন পরমাণুর জন্য জেড হলো 1, এই জন্য আর এটা লিখি নাই। আর এইচ এর মান হলো 6.62 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, আর আলোর বেগ হলো 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তো এগুলো যদি আমি বসাই দিয়া উপরে যদি 10 টু দি পাওয়ার 17 করে দেই, তাহলে 21.8 আসে, আর নিচে এই দুটো গুণ করলে হলো 19.86 আসে। এই দুটো ভাগ করে পাওয়ার থাকলো 10 টু দি পাওয়ার 17, 34টা উপরে যায় যোগ হলো, আর 8 হলো উপরে যায় বিয়োগ হলো। তো এই দুটো সবকিছু হিসাব নিকাশ করে আমরা পাচ্ছি 1.097684 10 টু দি পাওয়ার 7 পার মিটার। তো এই মানটা কি হলো, এই মানটা যেটা পাইলাম, এই মানটা দেখো, যে আমরা যে একটু আগে যে বলছিলাম, যে তোমাদের দেখাইছিলাম যে এর নাম এইখানে যে রিডবার্গ ধ্রুবক, এটা মনে আছে তোমাদের? এই রিডবার্গ ধ্রুবকের যে মানটা আমরা পাইছিলাম, সেটা কিন্তু আমরা এই বোরের তত্ত্ব দিয়ে একেবারে হিসাব করে পেয়ে গেলাম। তা রিডবার্গ এটা গবেষণা করে হিসাব নিকাশ অনেক চিন্তা ভাবনা করে পিএইচডি পেপার তৈরি করে এটা তৈরি করছেন, আর আমরা বোরের তত্ত্ব হিসাব করে সহজেই বের করে ফেলতে পারলাম হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ পরিবর্তনের জন্য জড়িত কোয়ান্টার শক্তি, কম্পাঙ্ক, কম্পন সংখ্যা,
তরঙ্গদৈর্ঘ্য হিসাব করা যায়। হিসাবকৃত মানসমূহ ইতিপূর্বে আবিষ্কৃত 1984 সালের বামার সমীকরণ ও সিরিজ ব্যাখ্যা করে এবং 1908 সালের প্যাশন সিরিজ ব্যাখ্যা করে, রিডবার্গ ধ্রুবকের মান ব্যাখ্যা করে, হিসাব করে। তার মানে কি, এইখানেই কিন্তু বিষয়টা এসে দাঁড়ালো যে বোরের তত্ত্ব হাইড্রোজেনের বর্ণালী সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারলো। বামা সিরিজ ব্যাখ্যা করলো, রিডবার্গ ধ্রুবক ব্যাখ্যা করলো, এবং 1908 সালে যে বোর এবং প্যাশন মিলে যে সমীকরণটা তৈরি করছিল বা সিরিজটা পাইছিল, সেটাও তারা ব্যাখ্যা করলো। তো এই যে ব্যাখ্যা করতে পারলো, হ্যাঁ, এবং এটাকে 1/λ করে যদি আমরা ল্যামডার সমীকরণ তৈরি করি, তাহলে কিন্তু আমরা এরকম একটা সমীকরণ পাই 911 অ্যাংস্ট্রম অথবা 91.1 ন্যানোমিটার এইটার মান। তার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ল্যামডার যে সমীকরণ, এটা বামা সিরিজটা আমরা নিজেরাই তৈরি করতে পারতেছি এখন। হ্যাঁ, এই যে বামা সিরিজে n2 সমান, তো জানো যে এই সমীকরণে যে n2 পাইছি, n2 হলো 2 আর n1 হলো 2, n2 হলো 3 থেকে 2 এর দিকে গেলে হলো 656 ন্যানোমিটার। আমরা যে বামার যে সমীকরণটা আমাদের হাতে, বামার যে রেখাগুলো আমরা পাইছিলাম, মনে আছে তোমাদের? আমি একটু আগে দেখাইছি যে এটা, হ্যাঁ, এই যে 656-তে আমাদের স্পেকট্রাম ছিল, হাইড্রোজেন স্পেকট্রাম। এই দেখো 500-তে লালটা, 656-তে। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা এই যে 656-তে লালটা, তা আমরা কিন্তু এই বোরের তত্ত্ব প্রয়োগ করে আমরা খুব সহজেই এটা হিসাব করে বের করে ফেলতে পারলাম। 656, তারপর 486-তে, 434-এ, 410-এ। এখানে একটা নতুন হিসাব তোমাদের শিখাইতে হবে, তোমাদের বইয়ে নাই কোথাও। এটা ইনফিনিটি থেকে যদি 2a আসে, তখন আমরা কিভাবে হিসাব করব? কারণ যে এখানে যদি ইনফিনিটি বসাই এই সমীকরণে, তাহলে উপরে তো ইনফিনিটি হয়ে যায়, তাহলে সমীকরণের মান তো ইনফিনিটি হয়ে যাবে, তো ল্যামডা তো ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু আসলে কি ইনফিনিটি না তো। তো এই হিসাবটা কেমনে করতে হবে একটু দেখো। একটা ট্যাক্টফুলি একটা কাজ করেছি, যে এই যে n2a² যেটা আছে, এটাকে নিচে নিয়ে গেছি সমীকরণে। আমি এটা নিচে নামায় নিয়ে এসে তোমাদের বুঝাই দিই। হ্যাঁ, এখানে একটু ট্যাক্টফুলি কাজ করা হয়েছে, যে এই যে n2 যেটা আছে, n2টাকে এটার নিচে নিয়ে যে 4 এর ডিভাইড বাই করে দিছে এই যে এখানে। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে যে n এর মান যদি ইনফিনিটি বসাই দেই, তাহলে তো আমার হিসাব নিকাশে গন্ডগোল হবে। ইনফিনিটি বসালে তো ল্যামডার মান ইনফিনিটি হবে, ইনফিনিটি তো হয় না। কেন হয় না, তার এই যে হিসাব দেখো কিভাবে করছি। এই যে n²টাকে এটার নিচে ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা n² এই যে 4 এর নিচে দেওয়া হয়েছে, তারপরে এটা 1 হয়ে গেছে, 1 তাহলে 4 ডিভাইড বাই ইনফিনিটি স্কয়ার মানে 0। এটা 0 হলো, তাহলে 1 এর সাথে 0 বিয়োগ করলে 1 হয়, এবং 1 এর সাথে 1 গুণ করলে এই যে 364.4 ন্যানোমিটার বা 3644 ন্যানোমিটারের সীমা পাওয়া যাচ্ছে। তাহলে বোরের তত্ত্ব স্বীকার্য ভিত্তিতে প্রাপ্ত সমীকরণ ব্যবহার করে রিডবার্গ ধ্রুবক হিসাব করা যায়, বামা সিরিজের তরঙ্গদৈর্ঘ্য সমূহ হিসাব করা যায়, ইউভি ও আইআর অঞ্চলে হাইড্রোজেন বর্ণালী পাওয়া যাবে তার হিসাব করা যায়, যা পরবর্তীতে আবিষ্কার হয়েছে ও সেসব বর্ণালী তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। লিমিটিং লাইন, হ্যাঁ, সীমারেখা। প্রতিটা সিরিজে প্রাপ্ত রেখা বর্ণালীগুলোর ঊর্ধ্বসীমা ও অধঃসীমা আছে। এই সীমা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে। এই যে আমি একটু আগে যে হিসাবটা করলাম আমরা এখানে, এই যে আমাদের এটার n2 এর মান, n1 এর মান তো হলো 2, তাহলে 3 থেকে 2a আসবে, বা 4 থেকে 2a আসবে, বা 5 থেকে 2a আসবে, বা 6 থেকে 2a আসবে, 7 থেকে 2a আসবে, এরকম ইনফিনিটি থেকে 2a আসবে। তাহলে সীমা কয়টা আসছে? আমার হাতে সীমা আসছে দুইটা, একটা হলো 3 থেকে 2, আর একটা হলো ইনফিনিটি থেকে 2। তাহলে দুইটা সীমাতে আমি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি। একটা 3 থেকে 2a আমি পাচ্ছি 656, আর ইনফিনিটি থেকে 2a আসছে 364। তার মানে 656, এই যে বামা সিরিজ যেটা তৈরি হবে, সেটা সীমা হলো 656 থেকে 364। এরকম করে প্রশ্ন করা যেতে পারে যে লাইম্যান সিরিজের সীমা কি, বা প্যাশন সিরিজের সীমা কি, অথবা বামা সিরিজের সীমা তো আমরা হিসাব করলামই। তাহলে প্রতিটা সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী হবে n1 থেকে n2 মানে ইনফিনিটি স্তরান্তরে।
আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী হবে n1 থেকে n1 প্লাস 1 স্তরান্তরে, তার মানে ইমিডিয়েট আগেরটা। তো এইভাবে আমরা সর্বোচ্চ কম্পাঙ্ক হিসাব করতে পারি। তো এইভাবে আমরা লিমিটিং লাইন, প্রত্যেকটা সিরিজের লিমিটিং লাইন আছে, লিমিটিং লাইনগুলো আমরা হিসাব করতে পারতেছি এবং একটা ধারণা পেয়ে গেছি। তো এইভাবে আমরা এই যে প্রত্যেকটা তাহলে হাইড্রোজেন পরমাণুর যে সিরিজগুলো আছে, এই বর্ণালী সিরিজ, এই সিরিজগুলো একটু আমরা দেখে নিই। যে এটা n1 যদি 1 হয় তাহলে আমরা পাবো লাইম্যান সিরিজ, n2 2 হলে বামার সিরিজ, n2 3 হলে n1 3 হলে পাবো প্যাশন সিরিজ, n1 4 হলে পাবো ব্র্যাকেট সিরিজ, n1 5 হলে পাবো ফান্ড সিরিজ, n1 6 হলে পাবো হামফ্রে সিরিজ। এগুলি তোমরা একটু মুখস্থ রাখবে কোন n1 এর মান কত হলে কোন সিরিজ পাওয়া যায়। তাহলে আমাদের যে সমীকরণ, এই সমীকরণটাও মুখস্থ রাখতে হবে এবং সিরিজের সীমাগুলো মুখস্থ রাখতে হবে, মানে সেই সীমাগুলো তৈরি করতে হবে। আর আমরা এরকম সীমা, এই যে যেমন লাইম্যান সিরিজের সীমা হলো 122, 91 থেকে 122 ন্যানোমিটার। বামা সিরিজের সীমা হলো 365 থেকে 356 ন্যানোমিটার। তারপরে প্যাশন সিরিজের সীমা হলো 820 থেকে 1880 ন্যানোমিটার। আবার তোমার ব্র্যাকেট সিরিজের সীমা হলো 1460 থেকে 40-50 ন্যানোমিটার। আবার ফান্ড সিরিজের সীমা হলো তোমার 2280 থেকে এত। এইভাবে আমরা প্রত্যেকটা সীমা ওই সূত্রের মধ্যে বসাই দিয়ে আমরা বের করতে ফেলতে পারবো। তো এইভাবে তোমরা এখন তাহলে আমরা বর্ণালী কারণ বুঝে গেলাম যে বর্ণালীগুলো তৈরি হচ্ছে তোমার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের স্তরান্তরের ফলে। এখন এখানে আরেকটা অবজারভেশন আমাদের ছিল, যে প্রশ্ন করা হয়েছে, মানে অবজারভেশনের মধ্যে বলা আছে যে যে তোমাদের এখানে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকলেও এর বর্ণালীতে একাধিক রেখা পাওয়া যায় কেন? তাহলে এটার ব্যাখ্যাও এখানে আছে যে হাইড্রোজেন পরমাণুতে যে তোমার একটা পরমাণু নিয়ে তো আমরা হিসাব নিকাশ করি না, আমরা অনেকগুলো পরমাণু নিয়ে হিসাব করি নিম্নচাপে। এই জন্য একাধিক রেখা পাওয়া যায়, একাধিক সিরিজ পাওয়া যায়। আমরা লাইম্যান সিরিজের সীমা পাচ্ছি, আমরা বামা সিরিজের সীমা পাচ্ছি, আমরা প্যাশন সিরিজের সীমা পাচ্ছি ইনফিনিটি থেকে n1 n+1 পর্যন্ত সব সময় সীমা। তাহলে সীমার ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা নির্ধারণ করা হয় ইনফিনিটি থেকে n+1 পর্যন্ত। এখানে আরেকটা প্রশ্ন, আমাদের আরেকটা অবজারভেশন আছে যে বিকিরণ শক্তির কোয়ান্টা শোষণ নির্গমন একই স্থানে ঘটে। হ্যাঁ, এটা তোমাদের যে অবজারভেশন যে বা যেটা আছে যে যেখানে শোষণ সেখানেই নির্গমন। তো এইটার ব্যাখ্যা কি? তো এটার ব্যাখ্যাও বিজ্ঞানী ওই যে আমাদের রাদারফোর্ডের মডেলে, আমরা বোরের মডেলে আমরা পাচ্ছি যে পরমাণুতে এইখানে যে সমীকরণটা পাই সেই সমীকরণের মধ্যেই তার ব্যাখ্যা। পরমাণুতে বিকিরণ শোষণের ক্ষেত্রে n2 is greater than n1, ব্র্যাকেটের অংশটুকু ঋণাত্মক হবে, কারণ যে এখানে n2 যদি বড় হয় n1 ছোট হয় তাহলে এই বিয়োগফলটা ঋণাত্মক হবে। আর সামনে তো আমার ঋণাত্মক চিহ্ন আছেই, যার সমীকরণে ঋণাত্মক চিহ্নের সাথে ধনাত্মক হয়ে কোয়ান্টা শোষণ নির্দেশ করে। শোষণ কাকে বলে? শোষণ মানে সংযোজন হওয়া, যোগ হওয়া। তাহলে কোয়ান্টা যোগ হওয়া নির্দেশ করতেছে আমাদের এই সমীকরণ থেকে। আবার যদি পরমাণুতে বিকিরণের নির্গমনের সময় n2 গ্রেটার দেন n1 গ্রেটার দেন n2 হয়, এতে ব্র্যাকেটের অংশটা ধনাত্মক হয়, মানে এই অংশটা ধনাত্মক হয়ে যাবে। আর ধনাত্মক হলে সামনে যে ঋণাত্মক চিহ্ন আছে এই ঋণাত্মক চিহ্নের সাথে এটা ঋণাত্মকই থেকে যাবে, যার জন্য এটা কি হবে? এটা নির্গমন নির্দেশ করবে। হ্যাঁ, তাহলে আমরা এই চিহ্নের উপরে নির্ভর করে শোষণ নির্গমন বুঝতে পারতেছি। তাহলে অনেক সময় অনেকেই আমার কাছে প্রশ্ন করছে, স্যার বোর্ডের মডেলে যে মাইনাস চিহ্ন আসে এটা কি লেখা খুব জরুরি? অবশ্যই জরুরি, কারণ যেটাই নির্দেশ করে শোষণ হবে না নির্গমন হবে। যদি তোমার প্লাস আসে ফলাফল তাহলে শোষণ হবে, আর ফলাফল যদি মাইনাস আসে তাহলে নির্গমন হবে। তাহলে এই চিহ্ন দেখে আমি শোষণ নির্গমন নির্ধারণ করতে পারতেছি। তাহলে শোষণ নির্গমনের ব্যাখ্যাও আমাদের বোরের তত্ত্ব থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো বোরের তত্ত্বে কত সাফল্য, যে এটা শোষণ ও নির্গমন হবে সব নির্ধারণ করে দিচ্ছে, শক্তি মাইনাস হবে না প্লাস হবে বলে দিচ্ছে, এবং কোথায় বর্ণালী পাওয়া যাবে সেটা বলে দিচ্ছে, বর্ণালীর যে প্রতিটা সিরিজের যে একটা করে সীমা আছে সেটা বলে দিচ্ছে। মানে
এটা একটা বিশাল ব্যাপার যে এই যে এত বড় সাফল্য বোরের তত্ত্বের, এটা আসলে কেউ চিন্তাই করতে পারেনি। তাই এইখান থেকে আমরা বোরের তত্ত্ব পরবর্তী সিরিজের ধারণা দিয়েছে অনেকগুলো, যেমন এইটাতে আমরা এইখানে যে ট্রানজিশন হচ্ছে, এটা এটা কোন সিরিজ তৈরি করবে? এই যে লাল বিন্দুটা উপর থেকে নিচের দিকে আসছে, এটা কোন সিরিজ তৈরি করবে বলো দ্রুত, সময় নেই, আর 2 মিনিট সময় আছে। লাইম্যান সিরিজ। আর এটা এই 3 থেকে 2 এ আসছে, বাবার গুড, এই তো বুঝে গেছো। এই যে ফান্ড সিরিজ তৈরি করছে, এটা কোন কোন জায়গা থেকে কোথায় গেছে বলো তো ফান্ড সিরিজে? দুই, 3-এ গেলে হলো তোমার, 2-এ গেলে 3-এ যেতে হবে। ফান্ড সিরিজের জন্য কোথায় যেতে হবে? এটা সূত্র ভুল আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এই মানগুলো তোমাদের মুখস্থ করতে বলছি, যে এই শক্তির যে সীমা, এই সীমা 13.6 ইলেকট্রন ভোল্ট, 2.18 × 10⁻18 জুল। হ্যাঁ, আর জুল থেকে কিভাবে পার মোল করলাম সেটা একটু মনে রাখবে। এখানে একটু দেখো হিসাবটা, অনেকে জুল থেকে পার মোল করতে পারে না। জুলের সাথে জাস্ট মোল সংখ্যাটা গুণ করলেই পার মোল হয়ে যায়। মোলের মান কত? 1 মোলের মান হলো 6.02 × 10⁻23। এটা গুণ করলেই জুল পার মোল হয়ে যায়। খুব সহজ হিসাব। এটা অনেকেই জটিল জটিল করে অনেক বইয়ে তুলে ধরছে, কিন্তু অত জটিল না। জুলে যে আমার শক্তিটা আছে, এই শক্তির সাথে আমি জাস্ট মোলের যে সংখ্যাটা আছে 6.02 × 10⁻23, এটা গুণ করলেই আমার জুল পার মোল হয়ে যায়। জুল পার মোলকে 100 দিয়ে গুণ করলে কিলো হয়ে গেল। এটা আমার এই কিলো জুলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, কিলো জুল হয়ে গেল। হাইড্রোজেন মৌলের জন্য আরো বর্ণালী ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তাহলে আমরা বিভিন্ন বর্ণালীর আমরা দেখতে পাচ্ছি, এবং এই ছবিগুলো তোমরা সবাই বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো দ্রুত, সময় নেই, আর 1 মিনিট। তাহলে বর্ণালীর সাথে হাইড্রোজেন পরমাণুর মডেল, এই যে বোরের তত্ত্ব, এটা অনেক সাফল্য দিয়েছে, তাই না? এই যে সিরিজগুলো মনে রাখবে, লাইম্যান সিরিজ 1 নম্বর স্তরে যায়, 2 নম্বর স্তরে গেলে বামার সিরিজ, 3 নম্বরে গেলে প্যাশন সিরিজ, 4 নম্বরে গেলে ব্র্যাকেট সিরিজ, 5 নম্বরে গেলে ফান্ড সিরিজ, 6 নম্বরে গেলে হামফ্রে সিরিজ। হ্যাঁ, আমি এদিকে হামফ্রে সিরিজটা রাখছি, এটা বইয়ের মধ্যে নাই। হামফ্রে সিরিজ, প্যাশন সিরিজ। এই যে 1 নম্বরের থেকে আদান প্রদান হলে লাইম্যান সিরিজ, 2 নম্বর থেকে আদান প্রদান হলে বামা সিরিজ, 3 নম্বরের থেকে আদান প্রদান হলে হামফ্রে সিরিজ, 3 নম্বর থেকে উপরের দিকে। 4 নম্বর থেকে উপরের দিকে আদান প্রদান হলে ব্র্যাকেট সিরিজ, 5 নম্বর থেকে উপরের দিকে আদান প্রদান হলে ফান্ড সিরিজ, আর 6 নম্বর থেকে উপরের দিকে আদান প্রদান হলে হামফ্রে সিরিজ। এইভাবে আমরা আদান প্রদানের বিষয়গুলো চিন্তা করব। আদান প্রদান মানেই, আদানে কি হয়? আদান মানে গ্রহণ, গ্রহণে হলো শোষণ, আর বর্জনে হলো নির্গমন বর্ণালী। এটা বুঝে শুনে হিসাব নিকাশ করবে, তোমাদের পুরাতন প্রশ্নগুলো দেখবে, এর উপরে অনেক প্রশ্ন করা হয়। হ্যাঁ, হাজার হাজার প্রশ্ন করা হয়, এবং অনেকগুলো বিষয় কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে। কি কি বিষয় হাইলাইট করা হলো আজকে? বিশেষ অবস্থায় হাইড্রোজেন পরমাণুতে বর্ণালীতে পরিমিত সংখ্যক রেখা পাওয়া যায়, তার ব্যাখ্যা পাওয়া গেল। এই রেখাগুলির মধ্যে ব্যবধান ক্রমান্বয়ে ক্ষুদ্রতর তরঙ্গ দিকে হ্রাস পায়, তার ব্যাখ্যা